যে কোনো উপায়ে দেশকে দুর্নীতিমুক্ত করা হবে, সংসদে বাজেট অধিবেশনের সমাপনীতে প্রধানমন্ত্রী। রাজধানী সহ বিভিন্ন স্থানে আজও বিক্ষোভ শিক্ষার্থীদের, বৈরী আবহাওয়ায় বাদ পড়াদের পুনরায় পরীক্ষা শিক্ষামন্ত্রী। শেখ হাসিনা ফিরলে গ্রেফতার, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী। গণহত্যায় জড়িতদের ছাড় নয়, চিফ প্রসিকিউটর। আসসালামু আলাইকুম, জসিন্তা জিনিয়া স্বাগত জানাচ্ছে এনটিভির সন্ধ্যার খবরে। আই গ্যাস ইউনাইটেড শিরোনাম দেখছিলেন, এবার পুরো খবর। যে কোনো উপায়ই হোক দুর্নীতি বন্ধ করতে সরকার বদ্ধপরিকর, এমনটা জানিয়ে প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, কোনো উগ্রবাদ ও চরমপন্থাকে প্রশ্রয় দেওয়া হবে না। তিনি বলেন, একটি বিশেষ দেশকে সুবিধা দিতে ফ্যাসিবাদীরা শিক্ষা ও স্বাস্থ্য খাতকে ধ্বংস করেছে। বিদ্যুৎ খাতে হরিলুট হয়েছে ৩ লক্ষ কোটি টাকা। আর বিরোধী দলীয় নেতা ডাক্তার শফিকুর রহমান বলেছেন, জুলাইকে ইতিহাসের পাতায় তুলে ধরে ন্যায় বিচারের রাষ্ট্র প্রতিষ্ঠা করতে হবে। সংসদে বাজেট অধিবেশনের সমাপনী বক্তব্যে তারা এসব কথা বলেন। রিপোর্ট ফাহাদ মুহাম্মাদের। তোমরা সাহায্য প্রার্থনা করো। 2026-27 অর্থ বছরের বাজেট অধিবেশনের সমাপনী বক্তব্যে প্রধানমন্ত্রী তারেক রহমান বলেন, বাজেটের সুফল জনগণের দুয়ারে পৌঁছাতে সবার সহযোগিতা দরকার। তিনি বলেন, মুক্তিযুদ্ধের চেতনার নামে দেশে যেন কেউ আর রাজনীতি করতে না পারে। দুর্নীতির বিরুদ্ধে সরকারের কঠোরতার কথাও তুলে ধরেন প্রধানমন্ত্রী। ফ্যাসিবাদের সময় 1.5 দশকে বিদ্যুৎ খাত থেকে হরিলুট হয়েছে কমপক্ষে মাননীয় স্পিকার 3 লক্ষ কোটি টাকা। কুইক রেন্টালগুলোকে, এইটি ছিল তাদের কুইক রেন্টালের নামে কুইক মানি অর্জনের একটি সেক্টর, কুইক দুর্নীতির একটি সেক্টর মাননীয় স্পিকার। এই কুইক রেন্টালগুলোকে কমপক্ষে 1,30,000 কোটি টাকারও বেশি ক্যাপাসিটি চার্জ দেওয়া হয়েছিল, কিন্তু মাননীয় স্পিকার জনগণ কিন্তু তার সুফল পায় নাই। জুলাই গণঅভ্যুত্থানে শহীদদের শ্রদ্ধা জানিয়ে প্রধানমন্ত্রী বলেন, ফ্যাসিবাদ আমলে একটি দেশকে সুবিধা দিতে শিক্ষা ও স্বাস্থ্য খাতকে ধ্বংস করা হয়েছে। বিদ্যুৎ খাতের নামে 3 লক্ষ কোটি টাকা হরিলুট করা হয়েছে জানিয়ে প্রধানমন্ত্রী বলেন, সরকার কোনো উগ্রপন্থাকে প্রশ্রয় দিবে না। বর্তমান সরকার কোনোভাবেই কোনো প্রকার চরমপন্থা বা উগ্রবাদকে প্রশ্রয় দিবে না। যদি কোনো জাতিকে ধ্বংস করতে হয়, তাহলে তার শিক্ষা ব্যবস্থাকে ধ্বংস করে দাও মাননীয় স্পিকার। আমার কেন জানি মনে হয় এই বাক্যটিকে স্বৈরাচার, ফ্যাসিবাদ স্বৈরাচার মনে প্রাণে গ্রহণ করেছিল কাউকে খুশি করার জন্য মাননীয় স্পিকার। কোন একটি বিশেষ গোষ্ঠী, কোন একটি বিশেষ দেশকে খুশি করার জন্য তারা এই নীতিটি গ্রহণ করেছিল। আমরা জুলাই সনদ যেটি স্বাক্ষর করেছিলাম, স্বাক্ষরিত প্রতিটি জুলাই সনদের স্বাক্ষরিত প্রতিটি দফা বাস্তবায়নে আমরা জনগণের কাছে দায়বদ্ধ, অঙ্গীকারবদ্ধ মাননীয় স্পিকার। এর আগে বিরোধী দলীয় নেতা ডাক্তার শফিকুর রহমান বলেন, সংসদ যদি দুর্নীতির পৃষ্ঠপোষকতা না করে তাহলেই দুর্নীতি বের হয়ে যাবে। জুলাইকে ইতিহাসের পাতায় তুলে রাখতে হবে উল্লেখ করে তিনি বলেন, ব্যক্তি গোষ্ঠীর উন্নয়ন নয়, করতে হবে জনগণের উন্নয়ন। পৃষ্ঠপোষক যদি এই সংসদ না হয়, আমি অ্যাবসলিউটলি কনফিডেন্ট বাংলাদেশ থেকে দুর্নীতি কানে ধরে বিদায় নেবে। কিন্তু আমাদের যদি আশ্রয় প্রশ্রয় থাকে, লাইকিং ডিসলাইকিং এইগুলা যদি ক্রিয়াশীল থাকে, দুর্নীতি বাংলাদেশ থেকে বিদায় নেওয়ার কোনো কারণ নেই। কেউ দায় দেন আমলাদেরকে, কেউ দায় দেন ব্যবসায়ীদেরকে, কেউ দায় দেন রাজনীতিবিদদেরকে। আমি বলি যে দায় আমাদের সবার, কারো একার নয়। একা কোনো সেক্টরকে আলাদাভাবে দুর্নীতিমুক্ত করা অসম্ভব। এর একটা সমন্বিত উদ্যোগ লাগবে, একটা জায়গা লাগবে। মাননীয় প্রধানমন্ত্রী বলেছেন দুর্নীতি থেকে ত্রুটি চেপে ধরবেন। আমরা আপাতত চাচ্ছি দুর্নীতির হাত চেপে ধরেন এবং হাতের মধ্যে কড়া লাগাই দেন, হ্যান্ডকাপ পরাই দেন, দিয়ে বলেন যে আর বাড়াবাড়ি করলে পায়েও তোমাকে ক্রস বেড়ি লাগাই দেব। এরপরে যদি আর বাড়াবাড়ি করো তাইলে ঠিকই মুখে তালা দিয়ে দেব, তখন ত্রুটি চেপে ধরা হবে ইনশাল্লাহ। এর আগে অধিবেশনের শুরুতে প্রশ্নোত্তর পর্বে প্রধানমন্ত্রী বলেন, তার সরকার মুক্তিযোদ্ধাদের সঠিক ও পূর্ণাঙ্গ তালিকা প্রণয়ন করবে। এর মধ্য দিয়ে গত 7 জুন থেকে শুরু হওয়া বাজেট অধিবেশন সমাপ্ত হয়েছে। ফাহাদ মোহাম্মদ, এনটিভি নিউজ, ঢাকা। পরীক্ষা স্থগিত,
দুর্যোগে ক্ষতিগ্রস্ত পরীক্ষার্থীদের পুনঃ পরীক্ষার সুযোগ এবং শিক্ষামন্ত্রী পদত্যাগের দাবিতে আজও রাজধানী বেশ কয়েকটি সড়ক অবরোধ করে শিক্ষার্থীরা। দুপুরে এইচএসসি পরীক্ষা শেষে পূর্ব ঘোষিত কর্মসূচি অনুযায়ী সচিবালয় অভিমুখে রোড মার্চ করলে পুলিশের বাধায় শিক্ষা ভবনের সামনে অবস্থান নেয় আন্দোলনকারীরা। রাজধানী উত্তরার বিএনএস সেন্টারের সামনেও জড়ো হয়ে এয়ারপোর্ট ঢাকা ময়মনসিংহ সড়ক অবরোধ করেন আন্দোলনরতরা। পুলিশ জানায় শিক্ষার্থীদের সহায়তায় থাকবে তারা, তবে কোনো বিশৃঙ্খলা হতে দেয়া হবে না। এদিকে ঢাকার বাইরে দেশের বিভিন্ন স্থানে বিক্ষোভ মিছিল করেছে এইচএসসি পরীক্ষার্থীরা। এ বিষয়ে জানতে এখন যাচ্ছি শাহবাগে। সেখানে আছেন আমাদের স্টাফ করেসপন্ডেন্ট আবির আহমেদ। আবির, শাহবাগে জড়ো হওয়া শিক্ষার্থীরা কি বলছে? কেটে দিলেন কেন? এই মুহূর্তে শিক্ষার্থীরা কিন্তু এই শাহবাগে অবস্থান নিয়েছে। আমি যদি আমার পেছনে দেখাই, একদম শাহবাগ অবরুদ্ধ হয়ে আছে এবং এই যে আপনি দেখতেই পাচ্ছেন যে অ্যাম্বুলেন্সগুলো কিন্তু এখানে বাধার মুখে আছে। শিক্ষার্থীদের সঙ্গে এই বিষয়ে কথা বলেছি। তারা কেউ কেউ বলছেন যে তারা এখানে তাদের দাবি একটাই, যে অর্থাৎ শিক্ষামন্ত্রীর তারা পদত্যাগ চান। তাদের এক দফা এক দাবি। তবে এখানে শুধু যে পরীক্ষার্থীরা এমনটি নয়, এখানে কিন্তু এই যে ইন্টার ফার্স্ট ইয়ার সেকেন্ড ইয়ারের যারা শিক্ষার্থী রয়েছেন তারাও কিন্তু এখানে জমা হয়েছেন। এবং আপনাকে যদি বলি, এখানে কয়েকটি গ্রুপ রয়েছেন এবং এখানে সাধারণ মানুষ যারা তারা অভিযোগ করেছেন এমনটি যে এখানে শিক্ষার্থীদের বাইরেও কিছু লোক এখানে ঢুকে পড়েছেন। এর আগে যদি বলি, উত্তরাতে এই শিক্ষার্থীরা এই দাবিগুলো নিয়ে তারা অবস্থান নিয়েছিল এবং সেখান থেকে জনদুর্ভোগের কথা বিবেচনা করে তারা সরে আসেন। এরপরে সায়েন্স ল্যাবে তারা অবস্থান করেন। সায়েন্স ল্যাব থেকে তারা সরে এসে কিন্তু সেই সচিবালয় অভিমুখে লং মার্চ টু সচিবালয় তারা যান। এরপরে কিন্তু সেখানে পুলিশ বাধা দিলে তারা শিক্ষা ভবনের সামনে অবস্থান নেন। সেখান থেকে তারা কর্মসূচি প্রত্যাহারের কথা তারা তখন বলেন, কিন্তু এরপরে সন্ধ্যার দিকে কিন্তু আবারও শিক্ষার্থীরা এখানে অবস্থান নিয়েছেন। তাদেরকে সঠিকভাবে প্রশ্ন করা হলেও আমাদের পক্ষ থেকে যে আসলে সঠিক দাবিগুলো কি, আসলে তারা কি চান, কেউ কেউ বলতে পারছেন, কেউ কেউ বলতে পারছেন না। মূলত তারা এখন কেউ কেউ বলছেন যে শিক্ষা মন্ত্রীর সাথে তারা কথা বলবেন অথবা সচিবালয়ে গিয়ে তাদের প্রতিনিধির সাথে কথা বলবেন, এই বিষয়ে সমাধান করবেন। আবার কেউ কেউ বলছেন তারা শিক্ষামন্ত্রীর পদত্যাগ চান। আবার কেউ কেউ তারা সেই আন্দোলন সম্পর্কে তারা জানেনই না বা অবগতও না। এখন সব কিছু মিলিয়ে এখানে একটি বিশৃঙ্খলতার সৃষ্টি হয়েছে। আমার পাশে দেখতেই পাচ্ছেন যে একদম যানবাহন সব একই জায়গায় রয়ে গেছে। যেহেতু এটি এই অফিসগামী মানুষের বাসায় যাওয়ার সময়, সেহেতু কিন্তু এখানে এই যানবাহনগুলো আটকে রয়েছে এবং শিক্ষার্থীরা যতক্ষণ না পর্যন্ত শিক্ষামন্ত্রী পদত্যাগ না করবেন ততক্ষণ পর্যন্ত কিন্তু তারা এখানে অবরোধ করবেন এবং আরও কঠোর কর্মসূচির হুঁশিয়ারি তারা দিয়েছেন। এই ছিল এখান থেকে আমার কাছে সর্বশেষ। দর্শক, জানছিলাম শাহবাগ থেকে শিক্ষার্থীদের বিক্ষোভের খবর। স্বৈরাচার শেখ হাসিনার পরিবার সহ 11টি গ্রুপের প্রায় ৭৬,০০০ কোটি টাকার সম্পদ জব্দ করা হয়েছে। এর মধ্যে প্রায় ১৯,০০০ কোটি টাকার সম্পদ দেশের বাইরে। আওয়ামী আমলে পাচার হওয়া অর্থ ও সম্পদ পুনরুদ্ধারে দেশ বিদেশে সমন্বিত প্রচেষ্টা চালানো হচ্ছে জানিয়ে বাংলাদেশ ব্যাংক বলছে, এ পর্যন্ত চুরি হওয়া ১৪৬ কোটি টাকার সম্পদ জব্দ করা হয়েছে। দুপুরে বাংলাদেশ ফিনান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট BFIUর বার্ষিক প্রতিবেদন প্রকাশ উপলক্ষে আয়োজিত সংবাদ সম্মেলন BFIU প্রধান ইখতিয়ার উদ্দিন মোহাম্মদ মামুন এসব তথ্য জানান। তিনি আরও জানান, ২৪-২৫ অর্থ বছরে ৩০,১৯৯ কোটি টাকার সন্দেহজনক লেনদেন শনাক্ত হয়েছে, যা আগের বছরের তুলনায় প্রায় দ্বিগুণ। এসব লেনদেনের প্রায় ৯৫%ই ব্যাংকিং খাতের। সংবাদ সম্মেলনে আরও জানানো হয়, অর্থ পাচার ও দুর্নীতির মাধ্যমে অর্জিত সম্পদ পুনরুদ্ধারে এখন পর্যন্ত ৯৮টি মামলা হয়েছে। ব্যাংকগুলো থেকে যে টাকাগুলো লুট হয়েছে, সে ব্যাংকগুলোর তরফ থেকে কিছু আন্তর্জাতিক কিছু ল ফার্মকে
এই টাকাগুলো পুনরুদ্ধারের জন্য নিয়োগ করা হয়েছে, সেই ল ফার্মগুলি কাজ করছে এবং সেখানে খুব ভালো প্রোগ্রেস আছে আমাদের। এই বছরের শেষ নাগাদ আমরা ক্রিমিনাল প্রসিডিংস না সিভিল প্রসিডিংসে আমাদের একটা ভালো একটা অগ্রগতি হবে এবং তার মাধ্যমে হয়তো বা সিভিল প্রসিডিংস এর মাধ্যমে হয়তো আমাদের কিছু পুনরুদ্ধার হবে। পলাতক ফ্যাসিস্ট শেখ হাসিনার আত্মসমর্পণের সুযোগ নেই, দেশে ফিরলেই তাকে গ্রেফতার করা হবে বলে আবারও জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদ। বিকেলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি অডিটোরিয়ামে জাতীয়তাবাদী ছাত্রদল আয়োজিত গণ অভ্যুত্থানের মাখ বদলের দিন শীর্ষক আলোচনায় তিনি জানান, আইন অনুযায়ী দণ্ড কার্যকর করতে ইতোমধ্যে স্বৈরাচার শেখ হাসিনাকে ফিরিয়ে দিতে ভারতকে চিঠি দিয়েছে সরকার। আওয়ামী লীগ ও তাদের নেতাকর্মীরা গণহত্যা চালালেও তাদের মধ্যে অনুশোচনা নেই জানিয়ে মন্ত্রী বলেন, গণহত্যার সাথে জড়িত প্রত্যেকের বিচার করবে সরকার। দেশের গণতান্ত্রিক ধারাকে যেন আর কখনো স্বৈরাচার বাধাগ্রস্ত করতে না পারে সেজন্য সংবিধান সংশোধনের উদ্যোগ নেওয়া হয়েছে বলেও জানান স্বরাষ্ট্রমন্ত্রী। জুলাই গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে বাংলাদেশের জনগণ ফ্যাসিবাদকে বিদায় জানিয়েছে, তাই এই অর্জন ধরে রাখতে সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান সালাউদ্দিন আহমেদ। আমরা সবাই যেন ভুলে না যাই, যদি আমাদের মধ্যে বিভক্তি আসে, ফ্যাসিবাদ বিরোধী গণতান্ত্রিক আন্দোলনে যে ঐক্য গড়ে উঠেছিল সেই ঐক্য যদি আমরা ধরে রাখতে না পারি তাহলে কেবলই ফ্যাসিবাদের ফিরে আসার পতন মুক্ত হবে। সে বলছে বাংলাদেশে প্রত্যাবর্তন করবে, আমরা তো তার প্রত্যাবর্তন চেয়েছি আইনানুগভাবে, এক্সট্রাডিশন চুক্তি অনুসারে ইন্টারিম গভর্নমেন্টের সময় পত্র দেওয়া হয়েছে, আমরা তাগাদা পত্র দিয়েছি। আমরা চাই তাকে দেশে ফিরিয়ে এনে তার রায় কার্যকর করা হবে। পার্লামেন্টে আমি স্পষ্টভাবে বলেছি, তার আত্মসমর্পণের কোনো সুযোগ নাই, তাকে প্রথমেই গ্রেফতার করা হবে, তাকে ফিরিয়ে নিয়ে এসে এবং রায় কার্যকর করা হবে। 1986 বিশ্বকাপে ইংল্যান্ডের বিপক্ষে দিয়াগো ম্যারাডোনার অবিস্মরণীয় পারফরমেন্স আজও ফুটবল ইতিহাসের অংশ। 4 দশক পর সেই স্মৃতি ফিরিয়ে আনতে চান আর্জেন্টাইন সমর্থকরা। তাদের প্রত্যাশা 2026 বিশ্বকাপে ইংল্যান্ডের বিপক্ষে লিওনেল মেসিও জাদুকরী এক পারফরমেন্স উপহার দেবেন। যুক্তরাষ্ট্র থেকে আরও জানাচ্ছেন কুশল ইয়াসের। আর্জেন্টাইন সমর্থকদের বিশ্বাস, লিওনেল মেসি মাঠে নেমে যে কোনো কিছু করতে পারে, আর সেজন্য তারা আগাম উদযাপন করছে বিশ্বকাপের সেমিফাইনালের জয়। বিশ্ব তাকিয়ে আছে মেসির, এইটা হয়তো মেসির শেষ ওয়ার্ল্ড কাপ, মেসির শেষ ওয়ার্ল্ড কাপটা আমরা দেখবো, আমরা খেলা দেখবো, জাদুকর দেখবো। I love Messi, I love Maradona, I love Bangladesh. Bangladesh! Two goals for Messi. 2 goals. We are winning 3-0. Argentina win the score, huh? I think so. It's 3-2. ঠিক 40 বছর আগে 1986 সালে ডিয়েগো ম্যারাডোনা যে জাদু দেখিয়েছিল আর্জেন্টাইনদের হয়ে, সেই জাদুই লিওনেল মেসির পায়ে দেখতে চান আর্জেন্টাইনরা। I hope Messi can have a little Maradona magic. নিজেদের চতুর্থ বিশ্বকাপের ট্রফি জয়ের স্বপ্নে বিভোর থাকা আর্জেন্টাইনরা নিউ ইয়র্কে নিজেদের বাড়িঘর বানিয়ে নিয়েছে। তারা অপেক্ষা করছে কখন লিওনেল মেসি সেমিফাইনাল খেলে ফাইনাল খেলতে নিউ ইয়র্ক নিউ জার্সির এই স্টেডিয়ামে এসে উপস্থিত হবে। কুশল ইয়াসির, এনটিভি নিউজ, নিউ ইয়র্ক, যুক্তরাষ্ট্র। ক্রিকেটে বৈশ্বিক টুর্নামেন্টে আসছে বড় পরিবর্তন। বিশ্বকাপ ও টি-20 বিশ্বকাপ 2 আসরের ফরম্যাটে আমূল পরিবর্তনের ঘোষণা দিয়েছে আইসিসি। এদিকে আইসিসি ফ্র্যাঞ্চাইজি ক্রিকেট কমিটির চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পেয়েছেন তামিম ইকবাল। এখন থেকে 50 ওভারের বিশ্বকাপে থাকছে নতুন সুপার সিরিজ ও সুপার 7 পর্ব। অন্যদিকে টি-20 বিশ্বকাপে সুপার 8 এর বদলে আসছে সুপার 10। থাকছে নতুন এলিমিনেটর পর্ব, যা শেষ মুহূর্ত পর্যন্ত সেমিফাইনালের লড়াইকে আরও জমজমাট করে তুলবে। শুধু তাই নয়, 2028 টি-20 বিশ্বকাপের নতুন বাছাই প্রক্রিয়াও চূড়ান্ত করেছে আইসিসি।
পাশাপাশি সহযোগী দেশগুলোর জন্য 16 দলের নতুন একটি বৈশ্বিক টুর্নামেন্ট আয়োজনের প্রস্তাবও অনুমোদন পেয়েছে। প্রতিটি ম্যাচের গুরুত্ব, প্রতিযোগিতা ও রোমাঞ্চ বাড়াতে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানিয়েছে আইসিসি। খবর শেষ করছি, তবে যাবার আগে আই গ্যাস ইউনাইটেড শিরোনামগুলো আরেকবার। যে কোনো উপায়ে দেশকে দুর্নীতিমুক্ত করা হবে, সংসদে বাজেট অধিবেশনের সমাপনীতে প্রধানমন্ত্রী। রাজধানী সহ বিভিন্ন স্থানে আজও বিক্ষোভ শিক্ষার্থীদের, বৈরী আবহাওয়ায় বাদ পড়াদের পুনরায় পরীক্ষা শিক্ষামন্ত্রী। শেখ হাসিনা ফিরলেই গ্রেফতার জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী। গণহত্যায় জড়িতদের ছাড় নয়, চিফ প্রসিকিউটর। এই ছিল সন্ধ্যার খবরে। এই খবরের ভিডিও সহ আপডেট জানতে ভিজিট করুন এনটিভি অনলাইন www.ntvbd.com। এছাড়াও এনটিভি জনপ্রিয় সব অনুষ্ঠান ও খবরের আপডেট জানতে ভিজিট করুন আমাদের ইউটিউব ও ভেরিফাইড ফেসবুক পেজ। রাত 10:30টায় রাতের খবর দেখার আমন্ত্রণ রইল। সবাইকে ধন্যবাদ।